আজকে তৈরি করব নোয়াখালীর বিখ্যাত ডিম সুন্দরী পিঠা। এই পিঠাটা বানানো যতটা না সোজা, খেতে কিন্তু এর চেয়ে বেশি মজা। যারা এখনো পর্যন্ত ট্রাই করেননি তারা আমি বলবো অন্ততপক্ষে একবার ট্রাই করবেন। এরপর থেকে কিন্তু এটার প্রেমে পড়ে যাবেন। এটা এতটাই লোভনীয় হয় যে মেহমান আসলে কিন্তু মেহমান বসিয়ে মাত্র 10 মিনিটে আপনি এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা ছাড়া। আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। মেহমানদের নজর কাড়ার জন্য এই একটি নাস্তাই কিন্তু যথেষ্ট। এই লোভনীয় স্বাদের পিঠাটা কিভাবে বানাবেন আজকে খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর কথা বাড়াচ্ছি না, এই লোভনীয় স্বাদের পিঠাটা কিভাবে বানাবেন চলেন দেখে নিই। প্রথমেই একটি মিক্সিং বলে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টি ডিম নিয়ে নিচ্ছি। যদি ফ্রিজে থাকে অবশ্যই 10 মিনিট আগে নামিয়ে নেবেন। এখানে 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। লবণ দিয়ে দিলাম আধা চা চামচ। এখন খুব ভালো করে কিন্তু যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় আপনাদেরকে ফেটিয়ে নিতে হবে। এখানে কিন্তু ফোম করা যাবে না, শুধুমাত্র চিনিটা গলে যাওয়া পর্যন্তই অপেক্ষা করতে হবে। চিনিটা গলে গেলেই কিন্তু এখানে আমরা চালের গুঁড়ি অ্যাড করব 1 কাপ পরিমাণ। ময়দা দিয়ে দিব আধা কাপ পরিমাণ। এখন এখানে 1/4 কাপ লিকুইড দুধ নিয়ে নিলাম। দুধটা দেওয়ার পর এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস বা দলা না থাকে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা মিশাতে থাকবেন যতক্ষণ পর্যন্ত এটা স্মুথ একটা পেস্ট না হয়ে যায়। এই যে দেখুন খুবই স্মুথভাবে একটা পেস্ট হয়ে গেছে। তারপরেও আপনারা 2 মিনিট ধরে এটাকে অনবরত ফেটিয়ে নেবেন, তাহলে এরকম একটা স্মুথ পেস্ট আপনারা ইজিলি পেয়ে যাবেন। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য একটা বাটিতে আমি আরও 2টা ডিম নিয়ে নিলাম। এই 2টা ডিমও কিন্তু রুমের স্বাভাবিক তাপমাত্রায় ছিল। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ দিয়ে দিলাম চিনি। আধা চা চামচ করে কিন্তু আমি 2বারে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে ফেটিয়ে নিলেই কিন্তু আমাদের মিশ্রণটা রেডি হয়ে যাবে। এই পিঠাটা বানানো যে কতটা ইজি আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তাই রিকোয়েস্ট থাকবে কোনো জায়গায় স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুঁটিনাটি সবই বুঝতে পারবেন। এখন একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি কিন্তু ডিমটা ঢেলে দিয়েছি। এখন এটাকে কিন্তু আমাদেরকে রান্না করে নিতে হবে। অল্প আছে কিছুক্ষণ বসিয়ে রাখলেই দেখবেন উপরটা ড্রাই হয়ে যাবে। তখন কিন্তু স্প্যাচুলার অথবা যে কোনো হাতল দিয়ে এটাকে কিন্তু আপনাদেরকে ফোল্ড করে নিতে হবে। কিভাবে করে নিচ্ছি আশা করি ভিডিওতে দেখেই বুঝে গেছেন। এভাবে কিন্তু আপনাদেরকে খুবই সুন্দর করে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করা হয়ে গেলেই কিন্তু আমরা ডিমটাকে উঠিয়ে নিব। খুবই সাবধানে উঠাবেন, না হয় কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি খুবই সুন্দর করে এটাকে লম্বালম্বিভাবে ফোল্ড করে নিয়েছি। এখন খুবই আস্তে আলতো করে কিন্তু এটাকে উঠিয়ে নিলাম আর তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এখন আর চামচ অথবা হাতল দিয়ে হবে না, আপনারা কিন্তু হাত দিয়ে এটাকে কোট করে নিতে হবে। যে জায়গাগুলোর মধ্যে ব্যাটারটা না লাগে সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু আপনাদেরকে হাত দিয়ে কোটিং করে দিতে হবে। কোট করা হয়ে গেলে এটাকে নিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর যেই জায়গাগুলা কোট করা না হয় সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু করে হাত দিয়ে দিয়ে তারপর এই পিঠাটাকে আপনাদেরকে রান্না করে নিতে হবে অল্প আঁচে। আর যদি এভাবে সাইড থেকে বের হয়ে যায় তাহলে কিন্তু আপনারা হাতল দিয়ে এটাকে পিঠার গায়ে লাগিয়ে দিবেন। তাহলে আর এবড়ো থেবড়ো দেখা যাবে না, পিঠাটা দেখতে খুবই সুন্দর আর লোভনীয় লাগবে। নিচটা যদি হয়ে যায় তাহলেই কিন্তু আপনাদেরকে এটা উল্টে দিতে হবে। এপিঠ ওপিঠ খুব সুন্দর করে হয়ে গেলেই আমরা এটাকে উঠিয়ে নিব। আর উঠিয়ে কিন্তু আবারও সেই একই ব্যাটারের মধ্যে এটাকে কোট করে নিব। আর কোট করা হয়ে গেলে আবারও কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিব। আর একই প্রসেসেই কিন্তু এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিব। পুরো রান্নাটাই কিন্তু মাঝারি আঁচে করতে হবে যেন বেশি কালার চলে না আসে। বেশি কালার চলে আসলে কিন্তু পিঠার কালারটা নষ্ট হয়ে যাবে। এভাবে আমি কিন্তু এটাকেও ভেজে নিয়ে তারপর আবারও সেই একই প্রসেসে ব্যাটারের মধ্যে দিয়ে দিব। তারপর এনে আবারও কিন্তু এই তেলের মধ্যেই ছেড়ে দিব। মোট কথা আমার গুলানো ব্যাটারটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ডুবাবো, তারপর ভেজে নেব। আবারও ডুবাবো, তারপর ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রসেসটা কিন্তু আপনাদেরকে করেই যেতে হবে। ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখবেন এটা বড় হতে থাকবে আর ব্যাটারটাও এক পর্যায়ে শেষ হয়ে যাবে।
এই প্রসেসটা কিন্তু আমি 3 থেকে 4 বারের মতো করেছি, এটা লাস্ট বার। এরপরে আমার আর ব্যাটার নেই, এই জন্য কিন্তু আমি এই প্লেটটাকে একেবারেই মুছে এটার উপরে যা ব্যাটার ছিল পুরোটাই দিয়ে খুব সুন্দর করে উপরটাকে স্মুথ করে দিচ্ছি, যাতে করে কোনো অ্যাব্রো থ্যাব্রো দেখা না যায়। 5 থেকে 6 বার করলেই কিন্তু এত সুন্দর মজাদার পিঠাটা আপনারাও তৈরি করে নিতে পারবেন। শুধু একটি প্রসেস অবলম্বন করলে এই পিঠাটা আপনিও বাসায় তৈরি করে নিতে পারবেন। এই পিঠাটা তৈরি করতে তেমন কোনো কষ্টই নেই, শুধু ব্যাটারের মধ্যে ডুবাবেন আর ভেজে নেবেন। পিঠাটা ভাজতে ভাজতে যেহেতু অনেক বড় হয়ে গেছে, তাই কিন্তু আর আপনি একটা হাতল দিয়ে এটাকে হ্যান্ডেল করতে পারবেন না। লাস্ট বার কিন্তু আপনাদেরকে 2টা হাতল দিয়ে এটাকে হ্যান্ডেল করতে হবে। আমি কিন্তু এখন এটাকে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব, কারণ এটা লাস্ট ফিনিশিং, দেখতে যাতে সুন্দর লাগে তাই কিন্তু একটু ক্রিস্পি করেই ভেজে নিয়েছি। আমার এটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন একটু কেটে ভিতরটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আসলে ভিতরটা কেমন হয়েছে। কোনো একটা শখের জিনিস যদি এভাবে পারফেক্টলি বানানো যায়, এর ফিলিংটা যে কতটা আনন্দদায়ক আপনাদেরকে কি দিয়ে বোঝাবো আমি জানি না, তবে এটা কাটার সময় আমার কাছে যে এতটা ভালো লাগতেছে বলে বোঝানোর মতো না। কারণ আমি যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকম করেই কিন্তু আমি পারফেক্টলি বানাতে পেরেছি। আচ্ছা, এই পিঠাটা বানানোর ক্ষেত্রে কিন্তু আমি চালের গুঁড়ি অ্যাড করেছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। যেহেতু নোয়াখালীতে এই পিঠাটা চালের গুঁড়ি আর ময়দার সমন্বয়ে বানানো হয়, তাই চেষ্টা করেছি তাদের মতো করে তৈরি করতে। আসলে আমি কিন্তু নোয়াখালীর মেয়ে না, যার কারণে একটু না একটু মিস্টেক হতেই পারে। যদি নোয়াখালীর আপুরা এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে কি মিস্টেক হয়েছে সেই মিস্টেকটা আমাকে ধরিয়ে দিবেন, আর ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমি একটু চেষ্টা করেছি আপনাদের মতো পিঠাটা তৈরি করতে, কতটুকু হয়েছে আমি জানি না, তবে আমার কাছে ভীষণ ভালো লেগেছে টেস্ট এবং বানাতে পেরে। এই পিঠাটার কিন্তু একটা মজার বিষয় আছে, চালের গুঁড়ি দিয়ে বানানোর সত্ত্বেও এটা কিভাবে যেন অনেকক্ষণ যাবত নরম তুলতুলে আর সফট থাকে। কিভাবে থাকে আমার মাথায় ঢুকতেছে না, তবে অনেকক্ষণ যাবত নরম তুলতুলে থাকে আর খেতেও কিন্তু ভীষণ ভালো। আশা করব বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন, ট্রাই করলে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।